আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তর সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব সাইফুল আলম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভালো আছেন? ভালো আছে। দেখি পত্রিকাগুলো কতটা ভালো রেখেছে আমাদেরকে। দৈনিক ইত্তেফাক, 50 শয্যার হাসপাতাল চলছে 3 জন ডাক্তার দিয়ে। জনবল সংকটে অপারেশন কার্যক্রম বন্ধ, সব ব্যবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। কোনো আইসিইউ বেড ফাঁকা নেই। মহামারীকালে সর্বোচ্চ শনাক্ত, একদিনে সংক্রমিত 11,651, মৃত্যু 199। রোগী ও লাশবাহী শতাধিক অ্যাম্বুলেন্স 7 ঘন্টা যানজটে। বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। মানব জমিন, ভয়ঙ্কর 21 দিন, মৃত্যু 1739, শনাক্ত 1,06,000। ঈশ্বরদীতে ঘরে ঘরে সর্দি কাশি, কিশোরগঞ্জে একদিনে সর্বোচ্চ শনাক্ত, যশোরে শনাক্তের হার 41। লকডাউন, রাজধানীতে গ্রেপ্তার 1077। উপসর্গ নিয়ে মৃত্যু কত? আমাদের সময় ফের রেকর্ড, শনাক্তের দিনে 199 মৃত্যু। নাজুক স্বাস্থ্য ব্যবস্থায় সংখ্যা বাড়ছে, অক্সিজেন ও করোনা বেড বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের। আপনার রেজাল্ট পজিটিভ, কিছু টাকা দিলে ... করোনায় ভুয়া সনদ চক্র। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের সত্যতা পেলেই ব্যবস্থা। জয় দিন, আম পেয়ে আপ্লুত মমতা। করোনায় কর্মসংস্থান হারিয়ে গেছে 2,20,00,000। ওইসিডির বার্ষিক প্রতিবেদন। একদিনে শনাক্তে আবারও রেকর্ড, শনাক্ত 11,651, মৃত্যু 199। করোনা প্রতিরোধী স্প্রে আবিষ্কার বাংলাদেশি বংশোদ্ভূত সাদিয়ার। করোনার থাবায় টালমাটাল দেশ, মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ। ভোরের কাগজ, চামড়ায় আবারও সিন্ডিকেটবাজি, বঞ্চিত হতে পারে গরিব জনগোষ্ঠী, সিন্ডিকেট ঠেকাতে সরকারের ব্যাপক প্রস্তুতি। হারারে টেস্ট, রিয়াদ তাসকিন রূপকথায় স্বস্তি টাইগারদের। 3-3-3-এ অস্বাভাবিক হারে বাড়ছে অসহায়ের আকুতি। প্রতিদিন লাখের বেশি কল, বেশিরভাগই খাদ্য সহায়তার। ইভেলের আর্থিক অনিয়ম অনুসন্ধানে নামলে দুদক। মানবকণ্ঠ, রাজনীতির অনুপস্থিতিতে আমলাদের প্রাধান্য, দেশ বাঁচাতে প্রয়োজন মিউচুয়াল পলিসি। অন্তঃসত্ত্বা ছিলেন আনভিরের প্রেমিকা মোসারাত মুনিয়া। উপসর্গ নিয়ে প্রাণহানি বাড়ছে, অপ্রতিরোধ্য সংক্রমণ, সর্বোচ্চ আক্রান্ত 11,651, মৃত্যু 199। ইনকিলাব, একদিনে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু 199। করোনার মধ্যেই এডিসে আক্রান্ত রোগী বাড়ছে, ডেঙ্গুর অশনি সংকেত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিএনপির 5 প্রস্তাব। দিনকাল, ঢাকায় ছুটছেন করোনা রোগীরা, রাজধানীর হাসপাতালে ঠাঁই নেই। লকডাউন এখন নিষ্ঠুর রসিকতায় পরিণত হয়েছে। ফখরুল, করোনা নিয়ন্ত্রণে সরকারকে 5 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। জেলা কার্যালয়গুলো করোনা হেলথ সেন্টার বানাবে বিএনপি। করতোয়া, আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল, বিব্রত সরকার। আজ থেকে পরিদর্শনে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম। সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে রেখে স্বামী লাপাত্তা। অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি, মানুষের চলাচলও অনেক বেশি। সংগ্রাম, আন্তর্জাতিক বাজারে দাম না বাড়ার অজুহাত, চামড়া নিয়ে এবারও গরিব মারার ষড়যন্ত্র। করোনায় ক্ষুব্ধ শ্রমিকরা, লাভে মালিকরা। লকডাউনে গ্রেফতার, জরিমানাও কমছে না রাস্তায় মানুষের বের হওয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, additional funding needed to tackle impact of climate change. Prime Minister, how a bank operates in the highest disorder. High value crops, new agro trend sees success in pandemic. COVID cases hit record high, 199 more deaths. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। আমরা কতটা ভালো আছি দেখার চেষ্টা করেছিলাম পত্রিকাগুলোর শিরোনামে, কিন্তু ভালো কি আছি? আমরা ভালো নাই আসলে।
একটা সময় কেমন আছেন জিজ্ঞেস করলে আমরা বলতাম যে ভালো আছি। এখন আসলে বলার সময় এসছে যে আসলে বেঁচে আছি, এরকম একটা সময়। কারণ আপনার প্রতিদিনই কিন্তু রেকর্ড ভাঙছে, সেটা করোনা রোগীর শনাক্তের সংখ্যার দিক থেকে, সেটা করোনায় মৃত্যুবরণের সংখ্যার দিক থেকে, দুদিক থেকে রেকর্ড ভঙ্গ হচ্ছে প্রতিদিনই যত দিন যাচ্ছে। এবং যারা এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের আশঙ্কা যে এ মাসের মাঝামাঝি কিংবা শেষ নাগাদ এটি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখন যে হারে বাড়ছে, গত দুদিন আমরা দেখলাম যে 200 অতিক্রম করেছে, 201, আর গতকাল ছিল 199। তাদের আশঙ্কা যে এটি মধ্য জুলাইয়ের পরে 350 থেকে 400 পর্যন্ত মৃত্যুর সংখ্যা হতে পারে। আর শনাক্তের সংখ্যা যেটি আমরা বললাম যে গতকাল শনাক্ত হয়েছে 11,651 জন। 36,000 পরীক্ষা হয়েছে। এবং বলা হচ্ছে যে এই পজিটিভ যারা পাওয়া গেছে আসলে এর বাইরে প্রায় 10 গুণ পজিটিভ আছে। তাহলে আমরা যদি 10,000 কে 10 দিয়ে গুণ দেই, 1 লক্ষ কিন্তু আপনার পজিটিভ আছে। হয়তো সেগুলো মৃদু, নানাভাবে নিজেরাই টের পাচ্ছে না, অথবা টের পেলেও পরীক্ষা করাচ্ছে না। পরীক্ষা করানোর সুযোগ অনেক জায়গায় হয়তো নেই। কারণ এই মুহূর্তে শুধুমাত্র আগে একটা সময় ছিল, প্রথম ধাপে আমরা শুধুমাত্র ঢাকাকে নিয়ে চিন্তিত ছিলাম। যত রোগী তার সিংহভাগ ছিল ঢাকায়। এখন সারা বাংলাদেশে এটি ছড়িয়ে গেছে, গ্রামে গঞ্জে, হাটে মাঠে, উপজেলায়, জেলায়, কোন পর্যায়ে নাই। এবং বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে মানে খুবই খারাপ অবস্থা। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে করোনার উপসর্গ, করোনায় মৃত্যুবরণের সংখ্যাটা আমরা দিচ্ছি, উপসর্গ নিয়ে যে কতজন মারা যাচ্ছে সেই চিত্রটা কিন্তু ভয়ঙ্কর। গতকাল যে পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ঢাকার আশেপাশে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে আপনি এদিকে ধরেন গাজীপুর, এইসব এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে। এবং এইসব এলাকায় যেসব হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলো কিন্তু এখন করোনা রোগীতে একেবারে পরিপূর্ণ, তাদের ধারণ ক্ষমতার আর জায়গা নাই। তার মানে ঢাকার আশপাশ পর্যন্ত কিন্তু এখন কঠিন অবস্থায় দাঁড়িয়ে গেছে। এবং যেটি বলা হচ্ছে যে আমরা যদি আরও অনেক বেশি সংখ্যক পরীক্ষা করতে না পারি এবং যদি প্রকৃত রোগীর সংখ্যা নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের যে নাজুক স্বাস্থ্য ব্যবস্থা, সেই নাজুক স্বাস্থ্য ব্যবস্থায় এই করোনা প্রতিরোধের চূড়ান্ত অবস্থাটা আমরা কিভাবে মোকাবেলা করব সেটি নির্ধারণ করতে পারবো না। তো সঠিক পরিকল্পনার জন্য কিন্তু সেটি দরকার। আমরা দেখলাম যে গতকাল কিন্তু আপনার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে, সেখানে প্রায় প্রতিটি মেডিকেল কলেজের যারা দায়িত্বে আছেন তারা উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। এবং সেখানে দেখা গেছে যে একজন বলছেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা শনাক্ত হচ্ছে তাতে আপনার হাসপাতালগুলো 80% উপরে তারা এখন একেবারে বুকড। তো এটি যদি 3 গুণ এবং 4 গুণ হয় তখন কি পরিস্থিতি দাঁড়াবে এটা ভাবলে কিন্তু তারা শিহরিত হয়। যে কারণে তারা বলছে যে টেলিমেডিসিন নেন, আপনারা বাসায় থাকেন, খুব কঠিন সমস্যা না হলে হাসপাতালে আসবেন না। তো এইরকম একটা নাজুক পরিস্থিতিতে একদিকে এই আহ্বান, অন্যদিকে আপনি দেখেন যে আমরা এই পর্যন্ত কতজন টিকা নিয়েছি, বাংলাদেশের মানুষ এই পর্যন্ত কতজন আপনার পরীক্ষা করিয়েছে। আমাদের পরীক্ষার সংখ্যা কিন্তু 70-75 লক্ষের বেশি না, 16 কোটির মধ্যে। তা আপনি দেখেন আমরা দিনে পরীক্ষা করাচ্ছি মাত্র 36,000, যেটি বলা সর্বোচ্চ যেটি বলা হচ্ছে যে দিনে কমপক্ষে আমাদের 3 লক্ষ আপনার পরীক্ষা করা দরকার। তো 3 লক্ষ পরীক্ষা করতে গেলে আমাদের এখন শনাক্তের হার যা প্রায় 32-33, তো সেটি আপনার কোথায় গিয়ে দাঁড়াবে? কোথাও সেই শনাক্তের হার কিন্তু 40-50। তাহলে আপনি যদি 2.5 লক্ষ কিংবা 3 লক্ষ দিনে পরীক্ষা করাই, শনাক্তের হার যদি আমি 40ও ধরি, তাহলে আপনি দেখেন আপনি প্রতিদিন 1,20,000 নতুন আপনি রোগী পাবেন। তো এই রোগীদের ধারণ ক্ষমতার মতো হাসপাতাল কিন্তু সবাইকে হয়তো হাসপাতালে যেতে হবে না, অন্তত না হোক 10% যাদের শ্বাসকষ্ট হবে তারা তো যাবে। এবং যারা অনেকে যাচ্ছে না বলে কিন্তু যখন সেটি রোগটি
গভীর হচ্ছে তখন কিন্তু ছুটছে না, এবং যে কারণে কোনো সুব্যবস্থা কিন্তু হচ্ছে না, তখন মৃত্যুর আর সংখ্যা কিছু করার বাড়ছে, থাকে না। জি, মৃত্যুর সংখ্যা বাড়ছে। তো সেটাও তো একটা বড় ধরনের বিপদ। তো এই সব কিছু মিলেই কিন্তু এখন আমাদের, যেটি আমি মনে করি যে আগামী মানে শেষ দিকের অবস্থাটা চিন্তা করে একটা সমন্বিত পরিকল্পনা দরকার যে রোগটা কিভাবে প্রতিরোধ করা যাবে। কারণ আমরা তো লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন, নানা রকম কিছু দিয়ে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা প্রায় শেষ করেছি, আর নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা নাই। গতকাল আমরা লক্ষ্য করেছি জাতীয় পরামর্শক কমিটির একজন কারফিউ দেওয়ার কথাও বলেছেন। তো এগুলো তো আসলে সমস্যার সমাধান না, কারণ আমরা কারফিউ দিলেই যে করোনার সংক্রমণের হারটা কমে যাবে কিংবা মৃত্যুর হার কমে যাবে তার নিশ্চয়তা তো নাই। এখন সবই দেওয়া হয়েছে, সমস্ত আপনার সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সেটা কতটা প্রতিফলিত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি। সেই জায়গাটাও কিন্তু আমরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় আমি এক জায়গায় দেখলাম একজন বলছেন যে বাজারে গেলে মনে হয় না দেশে করোনা আছে। এই পরিস্থিতিতেও বাজারে গেলে মনে হয় না যে করোনা আছে। আবার যখন টেলিভিশন দেখি তখন মনে হয় যে টেলিভিশনের উপস্থাপক এবং যারা চলাফেরা করছে তারা আর আমি ছাড়া বোধহয় কেউ স্বাস্থ্যবিধি মানছে না, কেউ জীবিত নাই। কারণ এত হতাশার কথা, এত মৃত্যুর কথা, শনাক্তের কথা এবং আপনার স্বাস্থ্য সেবা না পাওয়ার কথা, তো সেটি তো দুই ধরনের বক্তব্য আসছে। তো সেই জায়গাটায় আমাদের আসলে সমস্ত আবেগকে বাদ দিয়ে বাস্তবের নিরিখে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা যখন লকডাউন দিচ্ছি, 8ম দিনের মতো লকডাউন, প্রতিদিনই প্রায় 1000-এর উপরে মানুষকে গ্রেফতারও করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এরপরেও যে মানুষের স্রোত থামছে না, তাহলে কি সমস্যাটা অন্য কোথাও? সমস্যাটা সেখানে যেটা বললাম যে বাজারে গেলে তো মনে হয় না যে করোনা বাংলাদেশে আছে। আপনি দেখবেন যে রাস্তায় এখন কঠোর লকডাউন দিয়েছে, গাড়ি কি কমতি যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই, এবং মানুষও বেরোচ্ছে, প্রতিদিনই আপনার জরিমানা হচ্ছে। বহু লোক কারাগারে আছে এই মুহূর্তে, কিন্তু আগামীকাল কি লোক সেই কারাগার যারা গেছে তাদের ভয়ে লোক নামা কমবে? যতই দিন যাচ্ছে সেটা কিন্তু বাড়ছে, রাস্তায় বের হওয়ার প্রবণতাটা বাড়ছে মানুষের। তো মানুষ তো সতর্ক হচ্ছে বলে, মানুষের যদি পেটে খাবার না থাকে, পকেটে টাকা না থাকে, তাহলে তো তাকে বের হতে হচ্ছে। তার বিকল্প কি আমরা চিন্তা করেছি? আপনি যদি তাই বলেন, আমি লক্ষ্য করেছি যে হ্যাঁ, দরিদ্র জনগোষ্ঠীর অনেকেও কিন্তু কারাগারে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করেন যারা গাড়ি চালায় ঢাকা শহরে, তারা কি প্যাকেট দায়ী শুধুমাত্র বেরোচ্ছে? এটা কি বিশ্বাস করতে হবে? 7 দিন গাড়ি চলবে না বলেই তাদের পেটে টান পড়বে, সেই পরিস্থিতি। আরেকটা বিষয় যদি আমরা বিবেচনা করি, কঠোর লকডাউন বা এখন যে লকডাউন বা এর আগের যে কঠোর লকডাউন কিন্তু আমরা প্রায় 3 মাস 86 দিনের মতো লকডাউনে আছি। মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ তো হয়েছে বলতে হবে অবশ্যই। আর আমরা দেখেছি যে আমি যে স্টুডিওতে বসে কথা বলছি, এখানেই টিসিবির 2টা লাইন দিতে হয়েছে। এখানে একটা লাইন থাকতো, একটা ট্রাক থাকতো, এখানে 2টা ট্রাক দিয়েছে। সেখানেও খাবারের জন্য বা নিত্যপণ্য নেওয়ার জন্য মারামারিও হয়েছে। মানে গত সকালের কথাই বলছি। তাহলে মানুষের চাহিদা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে এই লকডাউন তাদের কাছে কতটা গ্রহণযোগ্য বা একটা কথা, যে কষ্টে আছে এতে কোনো সন্দেহ নাই। নিম্ন আয়ের মানুষ, প্রতিদিন খেটে খাওয়া মানুষ কিংবা শ্রমজীবী মেহনতি মানুষ যারা, তাদের কিন্তু কষ্ট হচ্ছে এই কারণে যে অনেক জায়গায় কিন্তু কাজ নাই, কর্মহীন হয়ে পড়ার পর দিনমজুর যারা, তারা তো মজুরি পাচ্ছে না পেলে 1 দিন 2 দিন 3 দিন তাদের পক্ষে চলা সম্ভব না, ঘরে থাকাও সম্ভব না। যে কারণে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে প্রথম দিক থেকেই কিন্তু বলা হচ্ছে জীবন এবং জীবিকার সমন্বয়ের একটা কথা, কিন্তু আমাদের টানটা এত বেশি, আমাদের মানে আপনার অভাবটা এত বেশি যে সেটা সামাল দেওয়া খুব কঠিন। সরকারের পক্ষ থেকে যদি মনে করেন যে বলা হচ্ছে যে ত্রাণ সহায়তা দেওয়া হবে, সেই সহায়তাটা কত বড়, কতটুকু এটা কি সম্ভব যে একেবারে যারা হতদরিদ্র তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া কি সম্ভব না। কিছু কিছু ঘরে হয়তো পৌঁছাচ্ছে, কয়দিনের পৌঁছাচ্ছে, এসব প্রশ্ন আছে, এসব অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই করোনায় আমাদের দারিদ্র সীমা অনেক নিচে নেমে গেছে, আরো বেশি বেড়েছে, দারিদ্র সীমার নিচে নেমে গেছে বহু মানুষ।
সেটা তো একটা পরিসংখ্যান আছেই, প্রায় 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে নতুন করে। তো এটা একটা বড় বোঝা কিন্তু এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সর্বত্রই। কাজেই সেটি আমাদের বিবেচনা করতে হবে। আরেকটি হলো যে হ্যাঁ, প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রণোদনার সিংহভাগটা কোথায় যাচ্ছে? বৃহত্তর যে জনগোষ্ঠী, মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তের নিচে যারা আছে, নিম্ন মধ্যবিত্ত, হতদরিদ্র, একেবারে মানে আপনার বলা যায় প্রান্তিক জনগোষ্ঠী, তারা কতটা পাচ্ছেন সেটা কিন্তু বিবেচনার বিষয় আছে। আপনি 1,00,000 কোটি টাকা প্রণোদনা দিলেন, তার মধ্যে হতদরিদ্রতা কত ভাগ পেল আর বৃত্তশালীরা কত ভাগ পেল, সেটারও তো একটা হিসেব আছে। তো সেই জায়গায় হতদরিদ্রতার প্রাপ্তিটা কিন্তু অনেক বড় না, যে কারণে রাস্তাঘাটে দেখবেন যে আপনি সাধারণ মানুষের সমাগমটাই বেশি। স্বাস্থ্যবিধিটা মানতে হবে, এটা হলো মূল। আপাতত এটা আপনার নিজের জন্য যেমন দরকার, আপনার পরিবারের জন্য দরকার, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য দরকার। এখন আপনি দেখেন যে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এখন জ্বর, কাশি, সর্দি লেগে গেছে সারা বাংলাদেশে। আমরা কোভিড ট্যাকেল দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নানান উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি যেটা দরকার ছিল বা মাসুম, সেটা হলো যে যথেষ্ট টিকার দরকার ছিল। যে জায়গাটায় কিন্তু আমরা আরো অনেক অনেক বেশি আমাদের টিকা আমরা কতজন দিয়েছি, আমাদের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী কত শতাংশ আমরা টিকা দিয়েছি। তো ভারত যেটা কি করেছে আপনি দেখেন, ভারতে পরীক্ষা করেছে দিনে কত, 1 কোটির কাছাকাছি মানুষকে একদিনে পরীক্ষা করেছে। হ্যাঁ, তাদের মৃত্যুর সংখ্যা 5,000 হয়েছে, কিন্তু তারা সেটা কমিয়ে এনেছে। কিভাবে? 500-তে চলে এসেছে। তারা পরীক্ষা বেশি করেছে, শনাক্ত বেশি করেছে, যে কারণে তারা কি করতে হবে সেটা নির্ধারণ করতে পেরেছে। আমরা আসলে পরীক্ষাও বেশি করতে পারছি না, আমাদের রোগীর সংখ্যাটা ঠিক করতে পারছি না, যে কারণে কিন্তু আমরা কি করব সেই জায়গাটা পাচ্ছি না। আরেকটা হলো যে টিকার অপ্রাপ্তিতে আমাদের একটা বড় ধরনের ধাক্কা দিয়ে এখন টিকা আসতে শুরু করেছে, কিন্তু সেটি পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি দেখেন দ্বিতীয় ডোজের পরেও কিন্তু 2-4-5 জন যে আক্রান্ত হচ্ছে না তা কিন্তু নয়, সেখানেও আক্রান্ত হচ্ছে। 1 মিনিটের মতো সময় পাবো। সব কিছু মিলে আমার মনে হয় একটা সমন্বিত নতুনভাবে ভাববার দরকার আছে করোনা মোকাবেলার জন্য। সেটি হলো যে করোনা রোগীদের শনাক্ত করা, রোগীদের পরীক্ষা করা, শনাক্ত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। হঠাৎ করেই কিন্তু একটা হাসপাতালে রাতারাতি আপনি শয্যার সংখ্যা বাড়াতে পারবেন, কতটা বাড়াতে পারবেন, সেখানে কতটা যন্ত্রপাতি দিতে পারবেন, 2 মাস 3 মাস। তাছাড়া আপনি বিশেষজ্ঞ চিকিৎসকেরও কত অভাব আছে। বহু জায়গায় আপনি যন্ত্রপাতি দিলেন, শয্যার ব্যবস্থা করলেন, চিকিৎসক নাই, নার্স নাই, তো সেটা কি হবে? আমাদেরকে শেষ করতে হচ্ছে। বহু জায়গায় আমি দেখেছি যে চিকিৎসকের 50-70% চিকিৎসক পদ শূন্য রয়েছে, নার্সের পদ শূন্য রয়েছে। এই বিষয়ে আগামী অনুষ্ঠানে আলোচনার জন্য রেখে দিলাম। আপনাকে ধন্যবাদ। যে দীর্ঘদিনের ধারাবাহিক অবহেলা, দীর্ঘ অনেক বছরের, সেই অবহেলা রাতারাতি কিন্তু আপনার শুধরানো করতে হেলা অবহেলা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।